নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প বাসরসজ্জা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত বাসরসজ্জা। ব্যবস্থাটা মন্দ লাগেনি অশোকের। ফ্লোরেসেন্ট বাতির কটকটে আলোটা আর যাই হোক, নববধূর সঙ্গে প্রথম পরিচয়ের পক্ষে খুব অনুকূল নয়। ওর বিশ্বাস অতি কিছুটা স্বপ্নভঙ্গ হয়। কোনো কোনো সবজি যেমন কুয়াশাতেই পরিপুষ্ট হয়, তেমনি রোমান্স বস্তুটা আধা আলোতেই ভালো জমে। উজ্জ্বল আলো রূঢ় বাস্তবের মতোই স্বপ্ন বা রোমান্সের চিরশত্রু। কঠোর আঘাতে কেবলই তথ্য সচেতন করতে চায়। তাই এবারের কোনো এক প্রাচীন মহিলা যখন সেই প্রায় শেষ রাতে ইলেকট্রিক আলোগুলো নিভিয়ে একটি ঘৃতের প্রদীপ জ্বেলে দিয়ে চলে গেলে অশোক বেশ উৎফুল্লই হয়ে উঠেছিল। ওদের সংস্কারে অবশ্য এটা নেই। পশ্চিমবঙ্গের ছেলে সে জন্মাবধি দেখে এসেছে যে বাসর ঘরে হই হল্লা করে রাত জাগতে হয়। বাসর জাগা মেয়েদের একটা উৎসবের ব্যাপার। অশোক নিজেও সেইটাই পছন্দ করে। বন্ধু বান্ধবদের সঙ্গে বহুবার সে নিয়ে তর্কও করেছে। বলেছে, একেবারে অপরিচিত মেয়ে ও পুরুষ গ্রন্থিবন্ধনের 2 ঘন্টার মধ্যেই প্রণয়লীলা শুরু করবে, এ কল্পনাটাই তো রিভল্টিং। ঘরের জিনিস ঘরে আসুক, দুটি অপরিচিত মানুষ বহু লোকের ভিড়ে মাঝে মাঝে চকিতে একাধবার পরস্পরকে চুরি করে দেখে তো নি। দুটো একটা কথা চলুক অপরকে উপলক্ষ করে, তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই পরম ঈপ্সিত ক্ষণটি উপস্থিত হোক। তবে তো বুঝব চিরজীবনের মতো অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হল যে দুটি নতুন প্রাণ, তাদের প্রথম পরিচয়ের শুভলগ্নটি উপযুক্ত পৃষ্ঠপট রচিত হল। তা নয়, সারাদিন উপোস করে দুজনেই ক্লান্ত বিরক্ত, একবার দেখেওনি হয়তো কেউ কাউকে, অমনি শুরু হয়ে গেল প্রণয়লীলা। না ভাই, মাফ করো, ও আমার ভালো লাগে না। সব জিনিসেরই একটা উপযুক্ত ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। যেখানে বরকনে দুজনেই দুজনের পরিচিত, অর্থাৎ লাভ ম্যারেজ, সেখানকার কথা আলাদা। কিন্তু যেখানে নেগোশিয়েটেড ম্যারেজ, অভিভাবকদের স্তরে বিবাহ ঠিক হয়, সেখানে প্রথম পরিচয়টা ফুলশয্যার রাত অবধি মুলতুবি থাকাই ভালো না? এ তর্কের শেষ নেই। কেউ ওকে সমর্থন করেছে, আবার কেউ করেনি। বড় বেশি কবিয়ানা করে অশোক, এই অভিযোগ উভয় পক্ষই করেছে। পূর্ববঙ্গের বন্ধুরা পুরাণ উপকথা থেকে নজির তুলে বোঝাবার চেষ্টা করেছে যে বাসর ঘরের প্রথম পরিচয়ের রীতিটাই এদেশের সনাতন রীতি। কিন্তু সে সবই তর্কের খাতিরে তর্ক। অশোকের পছন্দ অপছন্দের উপর অভিভাবকরা কেউ বিশেষ জোর দেননি। সম্ভবত অশোক নিজেও না। বিয়ে যখন সে পূর্ববঙ্গের মেয়েকেই করছে, তখন তাদের বাড়ির আচার অনুষ্ঠানে তাদের মতই তো মানা উচিত। ওর বাবার আবার বিশেষ করে এ বিষয়ে অত্যন্ত আধুনিক মতবাদ। তিনি বলেন, একই দেশের লোক আমরা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভেদ থাকা উচিত নয়। বিশেষ করে যখন এই শোচনীয় অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি, তখন আমাদের মানে পশ্চিমবঙ্গের লোককেই সব সংস্কার ত্যাগ করে ওদের আপন করে নিতে হবে। তাছাড়া আমাদের রীতিনীতি ভালো আর অভ্রান্ত, এ অহংকারী বা আমাদের থাকবে কেন? অশোকের বাবা অমূল্যবাবু কোনো কথা মুখে বলে নিরস্ত থাকার লোক নয়। তিনি অগ্রণী হয়ে কাজেও করে দেখালেন তা।
পরিবারের প্রায় তাবৎ তাবৎ লোকের অমতে শহরতলির এক উদ্বাস্তু কলোনি থেকে এই মেয়েটিকেই নির্বাচন করলেন পুত্রবধূরূপে। এরা প্রথমে মেয়ে দেখাতেই রাজি হয়নি। ধনী পিতার শিক্ষিত রূপবান পুত্র, শিবপুরের পাশ করা ইঞ্জিনিয়ার, খুঁটির জোর থাকায় পাশ করার সঙ্গে সঙ্গেই মোটা মাইনের চাকরি পেয়েছে। এ ছেলের জন্যে অনায়াসে 25-30 হাজার টাকা খরচ করতে পারে এমন পাত্রীপক্ষের তো অভাব নেই। শুধু ছেলের উপযুক্ত বরাভরণ এবং দান সামগ্রী জোগাতেই হয়তো এদের সামান্য কুঁড়েটুকুই বিক্রি হয়ে যাবে। মেয়ের বাবা এই কলোনিরই একই স্কুলে মাস্টারি করেন এবং 1 পয়সারও সঙ্গতি নেই তার। পূর্ববঙ্গ থেকে যা আনতে পেরেছিলেন তা সব দিয়েও এই সামান্য বাড়িটুকু শেষ হয়নি। বিস্তর দেনা আছে তার মাথার ওপর। গহনাপত্রের কথা তো উঠছেই না। ঘটিদের সঙ্গে কাজ করতে গেলে যা তত্ত্বতাবাস করতে হয় সেইটাই তো একটা ভয়াবহ ব্যাপার। কিন্তু অমূল্যবাবু আগেই বলে দিয়েছিলেন, আমরা যে কিছু চাইব না তাই নয়, আপনি কিছু দিলেও নেব না। মেয়েকে শাড়ি আর সামনের হাতে কিছু একটা বালা বা ব্রোঞ্জের চুড়ি যা হোক, এবং ছেলের ধুতি, চাদর, আংটি এই পর্যন্তই আপনারা দিতে পারেন। তার বেশি দিলে আমি তা সেখানে রেখে আসব। সেই ভরসাতেই এরা এগিয়েছিলেন। অমূল্যবাবু আরও বলে দিয়েছিলেন, আমরাও গায়ে হলুদে দই, মাছ, কাপড় ছাড়া আর কিচ্ছুটি পাঠাবো না। আপনারাও ফুলশয্যাতে শুধু ফুল, মিষ্টি আর কাপড় দেবেন। তাহলে কোনো পক্ষেই কোনো কথা উঠবে না। শুধু একটি ব্যাপারে অমূল্যবাবু একটি অনুরোধ করেছিলেন, বিবাহটা কলকাতায় কোথাও এসে দিতে। এরা তাতে আপত্তিও করেননি। মেয়ের মামা যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ির ওপর ভাড়াটেরা সহযোগিতা করেছেন। সেই বাড়িতেই বিবাহের ব্যবস্থা হয়েছে। 40 জন বরযাত্রী খাওয়াবেন এরা, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন, এবং আত্মীয় স্বজন মিলে 2-1খানা হালকা গয়না দিয়েও সাজিয়ে দিয়েছেন মেয়েকে। অমূল্যবাবু আপত্তি করলে মেয়ের বাবা বলেছেন, আমরা তো দিইনি, 5 জনে দিয়েছে। কলোনির লোকেরা চাঁদা করে কানের গহনাটা দিয়েছে, মাস্টার মশাইরা হেয়ারপিন। এমনই ভাবেই এসেছে সব, স্নেহের উপহার। কাজেই আমি কি আর আপত্তি করতে পারি? অর্থাৎ বিয়েটা বিয়ের মতোই হয়েছে। অশোক অবশ্যই গহনা, টাকা বা বরাভরণ নিয়ে কখনো মাথা ঘামায়নি, ঘামাবার কথাও নয়। বিধাতা তার কোনো অভাবই রাখেননি যখন কোনো জিনিসে, তখন শ্বশুর কি দিলে না দিলে সে হিসেবটা তার কাছে তুচ্ছ। তার উৎকণ্ঠা ছিল মেয়েটি সম্বন্ধে। কিন্তু পাকা দেখার পর ফিরে এসে মামা, পিসেমশাই, কাকার দল যখন সকলেই ওর বাবার পছন্দের প্রশংসা করলে, তখন আর কোনো উদ্বেগ রইল না। পাত্রী বাবার মামা দুজনে দেখেই পছন্দ করেছিলেন। ওর মা একবার ক্ষীণ কণ্ঠে বুঝি ছেলেকে দেখাবার কথাটা পারতে গিয়েছিলেন, স্বামীর কাছে ধমক খেয়ে তারপর চুপ করে গেছে। অমূল্যবাবু বলেছেন, ওসব ফিরিঙ্গিয়ানা আমার কাছে চলবে না। আমি পছন্দ করে দিচ্ছি সেই ঢের। কেন, আমি কি কানা? নাকি ছেলের জ্ঞান বুদ্ধি আমার চেয়ে বেশি? আমার বাবার পছন্দ করে দেওয়া মেয়ে নিয়ে আমি যদি 32টা বছর কাটিয়ে দিতে পারি, আমার ছেলে পারবে না? অশোকও অবশ্য নিজে দেখবার খুব পক্ষপাতী নয়। সে বলে, নিজে না দেখলে তবু সারপ্রাইজ থাকে। আনপ্লেজেন্ট সারপ্রাইজও অনেক সময় অদৃষ্টে মেলে, কিন্তু তবুও তা তো সারপ্রাইজই। নিজে দেখলে আর কৌতূহল থাকে না, বিয়ের রং অনেকখানি নষ্ট হয়ে যায়। শুধু আমি যাদের বিশ্বাস করি, যাদের মতামতের ওপর আমার কিছু শ্রদ্ধা আছে, এমন কজন সার্টিফাই করলেই আমি খুশি। যদিও একটা আশঙ্কা ছিল তার, সেইটাই সে আগে ভাগে মামাকে জিজ্ঞেস করেছে, কেমন দেখলে বড় মামা? রাদার বলো কেমন শুনলে? কথাগুলো খুব বাঁকা নয় তো? তিনি জবাব দিয়েছেন, দূর পাগল, বলতে গেলে তো কুষ্টেরই লোক ওরা। ওদের কথা মিষ্টি। বলি, ওটা তো নদে জেলা ছিল কদিন আগেও। ওই তো ওইখানে বসেই তোমাদের রবি ঠাকুর ঝুড়ি ঝুড়ি কবিতা লিখেছেন। তাই জন্যই অশোক পাকা দেখার পর থেকেই নিশ্চিন্ত হয়েছে।
সেই সঙ্গে একটু বেশি উৎসুকও। ভালো জিনিস উপহার পাবে শুনলে ছোট ছেলেরা যেমন উৎসুক হয়, ঠিক তেমনই। সেই জন্যই মেয়ের কোনো প্রবীণা আত্মীয়া যখন নিয়মমাফিক ঘৃত প্রদীপ জেলে আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন বড় কণিকে বাসর শয়নের সুযোগ দিয়ে, তখন অশোকের মনে হল এ পক্ষেও কিছু বলবার আছে, এ প্রথাটাও একেবারে মন্দ নয়। অশোকের অধীরতার আরও একটা কারণ ছিল। শুভদৃষ্টির সময় ওর মনে হয়েছিল যে মুখটা ওর চেনা চেনা, এর আগে কোথায় যেন একবার দেখেছে। তখন অবশ্য চকিতে দেখা কোলাহলে বিদ্রূপে রসিকতায় সে সময়টা মনে একরকমের বিভ্রান্তি এনেছে। তার ওপর পাত্রীও মুখ তুলতে বা চোখ মেলতে চায় না, সুতরাং সে দেখার ওপর বিশেষ জোর দেওয়া যায় না। তবু ওই ধরনের একটা ধারণা মনের মধ্যেই রয়ে গেছে সেই থেকে। কোথায় যেন একটা স্মৃতি জড়িয়ে আছে এই মুখখানার সঙ্গে, একটা বিশাল অপ্রীতিকর স্মৃতি। তাই চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে কেমন একটা তিক্ত স্বাদ লেগেছিল মনে, অথচ সে তিক্ততার কোনো বাহ্য কারণ নেই। অসামান্য সুন্দরী হয়তো নয়, তবে যে তার জীবনে জীবন সঙ্গিনী এবং আপাতত প্রথম প্রণয়ভিতা নববধূরূপে আসছে, সে যে বেশ সুশ্রী দেখতে, অশোকের পছন্দসই রকমেরই সুশ্রী, তাতে কোনো সন্দেহ নেই। সে রূপে মন ভরে যাওয়ারই তো কথা। কে জানে, অন্য কোনো পরিচিত মেয়ের সঙ্গেই মুখের সাদৃশ্য আছে হয়তো। এমন বিচিত্র সাদৃশ্য অনেকের সঙ্গেই অনেকের থাকে কিনা। সম্পূর্ণ অনাত্মীয় ভিন্ন ভাষাভাষী বিভিন্ন প্রান্তের লোকের মধ্যেও থাকে, কিন্তু যার সঙ্গে যে মুখের সঙ্গে এর এমন সাদৃশ্য, সেটাই বা কার, কখন কি উপলক্ষে পরিচয় হয়েছিল তার সঙ্গে, এই কথাগুলোই সেই থেকে ভাবছে সে। সব ক্রিয়া সব অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেই ভাবছে, আর কিছুতেই মনে পড়ছে না বলে কেমন একটা অস্বস্তি বোধ করছে। সেই জন্যে তার আরও আগ্রহ, আরও ঔৎসুক্য। নির্জন নিভৃতে সে আরেকবার ভালো করে দেখতে চায় নববধূর মুখখানা। ওধারে তখনও কিছু কোলাহল আছে, উৎসব গৃহের কর্মক্লান্ত গৃহবাসীর জটলা। তা থাক, এদিক থেকে সবাই বোধহয় সরে গেছে। শেষ পদধ্বনি মিলিয়ে গেছে মিনিট 2-3 আগে। অশোক আস্তে আস্তে উঠে গিয়ে দরজার খিলটা তুলে দিয়ে এলো। অমনি কান পেতে শুনেও এলো। বাইরে কারো আড়ি পাতার ফিসফিসানি বা রেশমি শাড়ির খসখসানি শোনা যাচ্ছে কিনা। তারপর ফিরে আবার বিছানায় বসে মৃদু কোমল বাহুবন্ধনে বধূকে জড়িয়ে কাছে টানতে গেল এবং আরও নিবিড়ভাবেই জড়িয়ে ধরল বউকে। কিন্তু এ কি, এত কাঁদছে কেন মেয়েটা? থরথর করে কাঁদছে, আর সেই সঙ্গে কি কাঁদছেও। এ কি সবটাই লজ্জা? লজ্জায় কি মানুষ এত কাঁপে? আর কান্নাই বা কেন? আজকালকার মেয়েরা কি কাঁদে? এসব অশোকের অভিজ্ঞতার বাইরে। তার ওপর 2-4 বন্ধুর মুখে যা শুনেছে তার সঙ্গে তো মিলে না এসব। সে একটু বিব্রতই বোধ করল। আস্তে আস্তে ডাকল, মিনতি। মেয়েটির অবস্থা আরও যেন সে কেঁপে উঠল। না, তাহলে বোধহয় লজ্জায়। অশোক মনে জোর এনে ডান হাতে জোর করেই মিনতির ওদিকে ফেরানো মুখখানা এদিকে ফিরিয়ে আলোর দিকে তুলে ধরল। আবারও ডাকল, মিনতি। ঘৃত প্রদীপের সামান্য আলো, তবু ছোট ঘরে সে আলো তো খুব কম নয়। অস্বাভাবিক বিবর্ণতা ভুল বোঝবার তো কোনো কারণ নেই। ভয়, ভয়ে দিশেহারা হয়ে গেছে তাহলে বেচারা। আরও কোমল কণ্ঠে সে বলল, তোমার ভয় করছে আমাকে? এবং তারপর ঝুঁকে পড়া মুখটা আবার তুলে নিজের দিকে ফিরিয়েই পরম স্নেহে ও মমতায় সেই পুষ্পকোরকের মতো দুটি বিকশিত ওষ্ঠে দাম্পত্য জীবনে প্রথম চুম্বন অঙ্কিত করল সে। আর তখনই মনে পড়ে গেল
স্মৃতিটা বিদ্যুতের স্পর্শের মতোই যেন এক নিমেষে দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা প্রচণ্ড বিস্ময় এবং সুতীব্র বেদনার অনুভূতি জাগিয়ে দিয়ে চলে গেল। না, চিনতে পেরেছে সে, আর ভুল হবে না। সংশয়ের এতটুকু অবকাশ নেই আর। অধরষ্টের এই বিচিত্র সুন্দর গঠন আর ওষ্ঠের ওপরে এই মুক্তাবিন্দুর মতো ঘাম জমে থাকা সেদিনও তাকে মুগ্ধ করেছিল বলেই বারবার চেয়ে দেখেছিল। আর তাই তো এত ভালো করে মনে আছে। অন্তরে সুগভীর লজ্জা ও বেদনার সঙ্গে জড়িয়ে আছে এই মুখখানা। আর সেই জন্য শুভদৃষ্টির সময় থেকেই এই রকম একটা তিক্ত স্বাদ অনুভব করছে সে। নিবিড় বাহুবন্ধন আপনা থেকেই শিথিল হয়ে আসে। সেই বৈদ্যুতিক অনুভূতিটা মস্তিষ্ককে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই চিবুক থেকেও হাতটা নেমে আসে আপনা আপনি। উদ্যত চুম্বন যেন চাবুক খেয়ে ফিরে আসে। অস্পষ্ট আর্তনাদের মতোই অশোকের কণ্ঠ থেকে স্বর বেরিয়ে আসে, টুকু। যেন এই ডাকটুকুর জন্যেই, এই কণ্ঠস্বরটুকুর জন্যেই অপেক্ষা করছিল মিনতি। অশোকের সদ্য পরিণীতা নববধূ সে মূর্ছাহতের মতোই নিঃশব্দে আছড়ে পড়েছে ওর পায়ের কাছে, বিছানায় মুখ চেপে ফুলে ফুলে কাঁদছে। টুকু, হ্যাঁ টুকু। ওর জীবনের সবচেয়ে বড় লজ্জা ও অপমান, বৃহত্তম কলঙ্কের সঙ্গে জড়িয়ে আছে ওই নামটা। এখনো সে কথা মনে হলে দিনের আহার ও রাতের নিদ্রা চলে যায়। জীবনে কোনো আনন্দেরও স্বাদ থাকে না। সেই টুকুই ওর নবপরিণীতা বধূ মিনতি। বাবা যাকে অনেক খুঁজে অনেক যত্ন করে নির্বাচন করেছেন, বহু অর্থ ব্যয় করে নিয়ে আসছেন গৃহলক্ষ্মী করে। বেশি দিনের কথাও তো নয়, মাত্র 2 বছর হয়েছে হয়তো, অথবা অতও নয়। প্রথম নজরেই তো ওর চেনা উচিত ছিল। কুণাল সেনই ওর জীবনের সবচেয়ে বড় দুর্গ্রহ, ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ। ইন্টারমিডিয়েটের 1 বছর মাত্র পড়েছিল সে কুণালের সঙ্গে। 1 বছরও পুরো নয়, কেননা তার আগে আরও 2 বছর ধরে ওই ক্লাসেই ছিল কুণাল। ইন্টারমিডিয়েটের ফলাফল বেরোবার পর সে আবার ক্লাসে আসে, তারপর টেস্ট পর্যন্ত। কটা মাসই বা? তবু ওই কটা মাসের মধ্যে কুণালের অদ্ভুত প্রভাব পড়েছিল অশোকের ওপর। হয়তো বেশি বয়সী তার একটা কারণ। কুণাল ম্যাট্রিকটাও পাশ করেছিল বছর 3 চেষ্টায়। বয়স যা তার চেয়ে বেশি দেখাতো বরং। লম্বা চওড়া বিরাট চেহারা ছিল কুণালের। অনেক বেশি বয়সের জোয়ান একটা লোক যদি যেচে বন্ধুত্ব করতে আসে, তো অল্প বয়সী ছেলেরা তার ব্যক্তিত্বে একটু অভিভূত হয়ে পড়বে না? তাছাড়া অশ্লীল রসিকতা এবং নোংরা অভিজ্ঞতার অসংখ্য কাহিনী। 17 বছরের ছেলের পক্ষে সেও একটা প্রবল আকর্ষণ। অশোক ধনীর সন্তান, কিন্তু বাপের শাসনেই মানুষ হয়েছে সে। সাধারণত 17 বছরের ছেলেরা আজকাল যতটা পাকে, ততটা পাকবার সময় অশোক পায়নি, হয়তো সুযোগও না। সেইটাই যেন সেই কুণালের সাথে পুষিয়ে নিতে চেয়েছিল সে। কুণালের গল্প, রসিকতা, ইঙ্গিত 2 চোখ ও কান দিয়ে সে পান করেছিল। আইএসসি পরীক্ষার পর অবশ্য ছাড়াছাড়ি হয়েছিল। কুণাল আবারও ফেল করেছিল, আর অশোক সসম্মানে পাশ করে শিবপুরে ভর্তি হয়েছিল। কিন্তু যোগাযোগটা তাতে বিচ্ছিন্ন হয়নি একেবারে, কারণ কুণালের লেখাপড়ার আশা ওর বাবা মাও এতদিনে ছেড়ে দিয়েছিলেন। কলেজে নাম লেখানো আছে বটে, কিন্তু বাড়িতে পড়াবার প্রফেসর ছিল না। পড়ছে কিনা, কলেজে যাচ্ছে কিনা, তাও তাঁর আর প্রশ্ন করতেন না। অতএব সে ছিল তখন বেপরোয়া। অর্থের অভাব তারও ছিল না, তাই উপার্জনের চেষ্টা করার তাগাদাটাও ছিল না। সে প্রায় প্রত্যহই পয়সা খরচ করে শিবপুরে যেতে আরম্ভ করল। প্রথম প্রথম শুধু অশোকের টানেই যেত অবশ্য, কিন্তু শিগগিরই ওদের হোস্টেলেও কুণালের একটা বিরাট ভক্তচক্র গড়ে উঠল।
কুণাল কলকাতার আড্ডা ছেড়েই দিল বলতে গেলে। অশোকের একটা সুবিধা এই ছিল যে এই আড্ডা ওর কাছে মুখরোচক হয়ে উঠলেও সর্বস্ব হয়ে ওঠেনি। সে লেখাপড়াটা নষ্ট করেনি এবং স্ত্রীলোক ঘটিত আলোচনা যতই প্রিয় বোধ হোক, আলোচনার বাইরে সে কখনো পদার্পণ করেনি। তবে কুণালের চেষ্টার অন্ত ছিল না। এই বিষয়ে তার সংস্থানও ছিল বিস্তর। সে বহুদিন থেকেই এসব শুরু করেছে এবং ভদ্র অভদ্র কিছুরই তার অভাব নেই। ওর হস্টেলের বহু ছেলেকেই এদিকে পথ দেখিয়েছে কুণাল। কিন্তু অশোকের এ বিষয়ে অত্যন্ত একটা বিতৃষ্ণা ছিল। তাছাড়া একটু রুচি বাগিশও ছিল যে ও পণ্যমূল্যে যে স্ত্রীলোক পাওয়া যায় বা সহজেই মেলে, সেরকম স্ত্রীলোকের সঙ্গে প্রণয়াসক্ত হওয়ার কথা ভাবতেই পারত না অশোক। আর প্রণয় বাদ দিয়ে শুধু সম্ভোগ, তাতে ছিল তার আরও অরুচি। ইদানিং কুণাল তাকে প্রায়ই তাকাত যে সম্ভ্রান্ত ভদ্রঘরের মেয়েও সে সরবরাহ করতে পারবে। শহরের আশেপাশে উদ্বাস্তু সমাগম হওয়াতে এ বিষয়ে খুব সুবিধেই হয়েছে কুণালের। একদল লোক, তারাও উদ্বাস্তুই, স্বদেশবাসীর দুর্গতির সুযোগে বেশি 2 পয়সা উপার্জন করছে। সেই সব লোকের মধ্যস্থতাতেই কুণালের এত সুবিধা হয়ে গেছে। এইসব মেয়েদের কেউ আসে অভাবেই, তারা অভিভাবকদের জ্ঞাতস্বরেই হয়তো আসে, কেউ বা আসে স্বভাবে। উপার্জনটা তারা নিজেরাই করতে চায়। কিন্তু এসব তথ্য নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না কুণালের, কোনো রুচির ঔৎকট্যও ছিল না। আর অশোকের জন্য কিছু তার সম্ভোগও আটকাত না। কিন্তু ওর এই ব্যবধান রক্ষা, নিজেকে বাঁচিয়ে রাখবার এই সামান্য চেষ্টা, এটাকে কুণাল তার ব্যক্তিগত পরাজয় বলেই মনে করত। তাই তার চেষ্টা আর শেষ ছিল না। অশোকের এই সংযমের বাঁধটুকু সে ঘুচিয়ে দেবেই। অশোক অবশ্য বহুদিন অবধি তার রুচিতে ও যুক্তিতে দৃঢ় ছিল। ভদ্রই হোক আর সম্ভ্রান্তই হোক, অর্থের বিনিময়ে যাকে ভোগ করা যায় তার সম্বন্ধে রুচি বা স্পৃহা কোনোটি নেই তার। ওতে যে আনন্দ পায় পাক, অশোক কিছুমাত্র আনন্দ পাবে বলে সে মনে করে না। কিন্তু শেষ পর্যন্ত, এই মাত্র 2 বছর আগে, এক অত্যন্ত মনস্তাত্ত্বিক মুহূর্তে অশোক আত্মসমর্পণ করল কুণালের কাছে। তখন তার ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে বাবার পরামর্শে এবং তাঁরই প্রদত্ত অর্থে 2 মাস বাইরে ঘুরে এসেছে সে। ফেরার পথে দিল্লিতে নেমে বাবার চিঠি নিয়ে একটা চাকরির তদবিরও করে এসেছে। এক কথায় তখন আর তার কোনো কাজ নেই হাতে। সবটাই ফাঁকা ফাঁকা লাগছে। কর্মহীন বেকার বলে মনে হচ্ছে নিজেকে। নিত্য সিনেমায় গিয়ে বা খেলা দেখেও তার সময় কাটছে না। এই অবস্থা। ঠিক সেই সময় একদিন কুণাল এসে বললে, অশোক, গুড লাক। যেমনটি তুই চাস ঠিক তেমনই একটি মাল আছে, একদম ফ্রেশ জিনিস, ফ্রেশ ফ্রম দ্য গার্ডেন্স বলতে পারিস, অ্যান্ড ভার্জিন অলসো। এই জিনিস কিন্তু তুই আর পাবি না। ওই যে কি তোদের সাহিত্যিকরা বলে না, অনাঘ্রাত কুসুম নাকি, এ হচ্ছে সেই জিনিস। আর কি বলবো, এক্সকুইজিটলি বিউটিফুল। যদি মিলিয়ে না পাস তো আমার কান কেটে দিস, আর তাহলে আমি তোর সামনে কোনোদিনও এইসব কথা তুলব না। এ মাইরি, দিব্যি খেয়ে বলছি। বলিস তো তোর গা ছুঁয়ে বলতে পারি, ওর বাবা স্কুল মাস্টার, ভেরি কনজারভেটিভ, সম্ভ্রান্ত বংশ ওদের। এতটুকু বেচাল ওদের বাড়িতে কেউ কখনো বরদাস্ত করেনি। নিতান্ত অভাবে পড়েই একেবারে চরম অবস্থায় পড়ে এ পথে পা বাড়াচ্ছে। তাও বাবা জানে না, জানলে ও পয়সায় খাওয়ার আগে আত্মহত্যা করবে। লোভ হয় বই কি। মুহূর্তকাল চুপ করে থেকে অশোক প্রশ্ন করে, তা বয়স কত? সেটা একটু কম বুঝলি, 16-17 বড় জোর, ক্লাস 10-এ পড়ে। তবে আমার মতো রসিক ও অভিজ্ঞ লোকের কথা যদি শুনতে চাও বাবা, তো বলবো জাস্ট দ্য এজ। তবু চুপ করে থাকে অশোক। আর সেই চুপ করে থাকাটাকেই সম্মতি লক্ষণ বলে বুঝতে কুণালের দেরি হয় না। কুণাল কতকটা তাকে হাত ধরেই টেনে বার করল বাড়ি থেকে। বাইরে কুণালের গাড়ি দাঁড়িয়েছিল।
সেই গাড়িতেই উঠল ওরা। গাড়িতে উঠে প্রথম কথা বলল অশোক। নিয়ে তো যাচ্ছিস, কিন্তু স্থান? সেইটাই মানে আমার তো রাঁধেবু একটা ঠিক করা আছে। কলকাতার একটা হোটেলে ঘর নেওয়া আছে, মানে গেলেই পাবো, কিন্তু সে কি? না ভাই, আমি পারবো না। হোটেলের মনিব থেকে চাকর পর্যন্ত সবাই ব্যাপারটা জানবে আর আমার দিকে তাকাবে। সে অসহ্য, আমি পারবো না। অশোক যেন নামতে উদ্যত হয়। আরে আস্তে আস্তে, ব্যস্ত হচ্ছিস কেন? উফ, উপায় আছে অনেক। এখনো কোনো কোনো সিনেমায় বক্সের ব্যবস্থা আছে, কিন্তু তাও লাগবে না। আরে আমার গাড়িটাই তো আছে। চল, তোদের একটু নির্জন দেখে গঙ্গার ধার এক জায়গায় পৌঁছে দিই। আমি ঘন্টা দুই এদিক ওদিক কাটিয়ে নেব এখন। তারপর তুই গাড়ি চালিয়ে চলে আসিস পার্ক স্ট্রিটের মোড়ে। ওখানেই আমি থাকবো। হয়তো আমি একটা ট্যাক্সি করে চলে যেতে পারি। অগত্যা অশোককে চুপ করে বসে থাকতে হলো। পার্ক স্ট্রিটের কাছাকাছি চৌরঙ্গির একটা নির্জন জায়গা থেকে তুলে নেওয়া হলো মেয়েটিকে। দুজনই অপেক্ষা করছিল, মেয়েটি এবং তার সঙ্গে যৎপরনাস্তি ময়লা জামাকাপড় পরা শীর্ণ চেহারার একটি লোক। কথাবার্তা যা কিছু সব হয়েই ছিল বোধহয়, কারণ কোনো পক্ষই কোনো কথা বলল না। কুণাল নিঃশব্দে গোটা 2 10 টাকার নোট গুজে দিল লোকটির হাতে। মেয়েটি নিঃশব্দে গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটল গঙ্গা তীরের রাস্তাটা ধরে। মেয়েটি সেদিনও থরথর করে কাঁপছিল, ঘেমে উঠেছিল সেই হেমন্তের দিনেও। মুখ লজ্জায় অরুণ বর্ণ ধারণ করেছিল। সবটাই ভালো লেগেছিল অশোকের। সবচেয়ে ভালো লেগেছিল বিকশিত পুষ্পকোরকের মতো বিচিত্র গঠন ওর ঠোঁট দুটি, একটু কিশলয়ের মতো রঙিন আভা, তার উপর মুক্তার মতো সাজানো ঘামের বিন্দু। কোনো প্রসাধন ছিল না, তবু সেদিকে চেয়ে চেয়ে অশোকের মনে হয়েছিল, এ মেয়ে যদি এভাবে না এসে তার জীবন সঙ্গিনী রূপে আসত, তো সে ধন্য হয়ে যেত। অনেকক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখেছিল অশোক। লজ্জায় নুয়ে পড়তে চাওয়া নিমিলিত চক্ষু সেই অপূর্ব সুন্দর মুখের দিকে। সেই আশ্চর্য ওষ্ঠাধরে চুম্বন করতে গিয়েছিল সেদিনও, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এসেছিল। মমতা বোধ হয়েছিল তার মেয়েটি সম্বন্ধে। সত্যি ফুলের মতো মনে হয়েছিল ওকে তার, অনাঘ্রাত পবিত্র ফুলের মতো। এ ফুল নষ্ট করতে ইচ্ছে হয় না। উদ্বেলিত প্রচণ্ড আবেগ প্রাণপণে দমন করে মুখখানা ছেড়ে দিয়েছিল মেয়েটির। বাহুবন্ধনও ছাড়িয়ে নিয়েছিল। তার পরিবর্তে ওর দুটি কোমল ও ক্ষুদ্র হাত টেনে নিজের হাতের মধ্যে নিয়ে প্রশ্ন করেছিল, তোমার নাম কি? নিতান্তই সাধারণ প্রশ্ন, কতকটা কোণে দেখতে যাওয়ার মতোই। প্রশ্নটা করে নিজেরই হাসি পেয়েছিল অশোকের, কিন্তু ওর উত্তর দিতে দেরি হয়েছিল। আরও বেশি কাঁপছিল যেন সে। বোধহয় সেই জন্যই গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। কই, বললে না তো তোমার নাম? কি বলে ডাকবো তোমায়? আবারও প্রশ্ন করল অশোক। নাম নাম বলতে জামাইবাবু বারণ করেছেন। আমার নাম, বাবার নাম, ঠিকানা কোনোটাই বলতে পারবো না। বেশ তো, অন্তত ডাক নামটা বলো। একটু চুপ করে থেকে মেয়েটি বলে, টুকু। তোমার বাবা শুনেছি স্কুল মাস্টার, ভদ্রলোক। তোমার মতো এইটুকু মেয়েকে দিয়ে টাকা রোজগার করাতে লজ্জা করে না তার? এর চেয়ে তো ভিক্ষা করাও ভালো। এইবার একটু ভেঙে পড়ে টুকু। হেঁট হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে ফুলে ফুলে কাঁদতে থাকে সে। কিন্তু তাতে যেন অশোকের রক্ত আরও চড়ে যায়। হয়তো অত্যাধিক মমতায় তারই উষ্মার মূলে সে টুকুর কাঁধটা ধরে ছাকানি দিয়ে বলে, ওঠো, মুখ তোলো, জবাব দাও। তোমার কান্না দেখবার জন্যে এত পয়সা খরচ করিনি আমরা। আমার কথার উত্তর দাও টুকু। যেন ভয় পেয়ে যায় টুকু। ভয়ে ভয়েই মুখ তোলে।
চোখের জল মুছে নিজেকে সামলে নেবার চেষ্টা করে। কই, জবাব দিলে না? কঠোর কণ্ঠে আবার প্রশ্ন করে অশোক। বাবা, বাবা এসব জানেন না, জানলে হয়তো আমাকে কেটে ফেলতেন। তবে এ কাজ করতে এসেছো কেন? এ কি তোমারই ইচ্ছা? টাকা চাও, গয়না গড়াবে? আর একটু হেঁট হয়ে পড়ে টুকু, তবু আস্তে আস্তে বলে, আমার ওই যে যিনি সঙ্গে এসেছিলেন, উনি আমার ভগ্নিপতি। ওর টিবি না কি রোগ হয়েছে, যথাসর্বস্ব চলে গেছে চিকিৎসাতে, আর সেই সময় চাকরিও গেছে। আমার বোনের 5টি ছেলে মেয়ে, একটা 25 টাকার টিউশনি মাত্র ভরসা, কিন্তু তাতে কুলোয় না। অথচ এমনি পথে দাঁড়িয়েও তো ভিক্ষা করা যায় না একেবারে। তার উপর ডাক্তার জামাইবাবুকে একটা ওষুধ খেতে বলেছেন, তার 10 টাকা দাম। তাই কোনো উপায় না পেয়ে দিদি 2-3 দিনে 50 টাকা রোজগার করিয়ে দেবে বলে আমার দিদি। তোমার দিদি এই প্রস্তাব করলে আর তুমি রাজি হয়ে গেলে? বাহ বাহ। না, দিদি আমার পায়ের কাছে মাথা কুটতে লাগলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো। জামাইবাবুও কান্নাকাটি করছিলেন। যদি সত্যি ওর অসুখ বাড়ে, ওদের তো পথে বসে ভিক্ষে করতে হবে। টুকুর 2 চোখ দিয়ে আবারও জল ঝরে পড়ে। কাঠ হয়ে বসে থাকে অশোক অনেকক্ষণ। ওই নতমুখী মেয়েটার ওপর সে রাগ করতে চায়, কঠোর ভাষায় তিরস্কার করতে চায়, কিন্তু কিছুই যেন পারে না। মমতা, অপরিসীম মমতা ওর সমস্ত কঠোরতা ছাপিয়ে উঠেছে। দূরে ট্যাক্সির শব্দ হচ্ছে না? বেশ অন্ধকারত হয়ে এসেছে চারদিক। সময় হয়ে গেল বুঝি। অশোক ঘড়ির দিকে তাকায়। কুণালি আসছে ট্যাক্সি করে, দূর থেকে রুমাল নাড়ছে। অশোক জোর করে যেন নড়ে চড়ে বসে, পকেট থেকে কতগুলো 10 টাকার নোট বার করে। তারপর টুকুর শিথিল অনড় হাতে সেগুলো গুজে দিয়ে বলে, এই টাকাটা নিয়ে যাও, তোমার দিদিকে দিও, কিন্তু আর এ কাজে রাজি হও না। আমি ছেড়ে দিলুম, অপরে কিন্তু ছাড়বে না। এ পথে তুমি নেমো না কোনোদিনও, তার চেয়ে তুমি গলায় দড়ি দিও। কথাটা শেষ করবার আগেই কুণাল এসে পড়েছে। কোনো কথা হয় না আর কোনো পক্ষে, দরকারও তো ছিল না। কুণাল আবার স্টিয়ারিং ধরে বসে। চৌরঙ্গীর সেইখানটিতেই অপেক্ষা করছিল টুকুর ভগ্নিপতি। টুকুকে নামিয়ে দেয় কুণাল। আবারও গাড়ি ঘুরিয়ে নিয়ে গঙ্গার ধারে এসে পড়েছে ওরা। এক জায়গায় গাড়ি থামিয়ে কুণাল প্রশ্ন করে, তারপর বল, কিরকম হলো? এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? অশোক একটু হেসে বলে, ওটা এই যাত্রাও হলো না বন্ধু, এবারও ব্যর্থ হলো তোমার আয়োজন। তার মানে, হোয়াট ডু ইউ মিন? কুণাল সোজা হয়ে ওঠে একেবারে। অশোক একটা একটা করে সব কথা খুলে বলে, কাহিনী শেষ করে বলে, এরপর ওই কথা শোনার পর আমার আর প্রবৃত্তি হলো না ভাই। তুই কিছু মনে করিস না, তোর এত আয়োজন বৃথা হয়ে গেল। অকস্মাৎ হো হো করে হেসে ওঠে কুণাল। ও, হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ বিগ গ্রেট ফুল। তুই কি মনে করেছিস তোর ওই টাকাটা পেয়েই ওদের এইসব শান্ত হবে? ওটা তো পেলই, আর যে 2 দিন আছে সে দুটোতেই কি ওকে ছাড়বে? ওদের তো এত বড় হাড়ে সমুদ্র খাবার তৃষ্ণা, ওইতে কখনো মেটে? যা বলেছে মেয়েটা সবই সত্যি, অবস্থা ওই বটে। 6 মাসের বাড়ি ভাড়া বাকি, সেই জন্যই আরও এই ব্যাকুলতা। তুই বড্ড ভুল করলি অশোক, ও মেয়েটা নষ্ট হবেই, মিছামিছি তুই এই পাগলামি করে বসলি। যা, তুই বলেই, নইলে আমি কি আর ছেড়ে দিতুম? বিরস কণ্ঠে অশোক বললে, এখনো তো সময় আছে, যা না যা। সেই মুহূর্তেই কেমন যেন বিজাতীয় ঘৃণা বোধ হলো কুণাল সম্বন্ধে।
এই সমস্ত প্রসঙ্গটা সম্বন্ধে? কুণাল কিন্তু তা বুঝল না, বললে, ধুর পাগল, অতগুলো টাকা দিলি তুই, সেটা কি আর আমাকে জানতে দেবে? এটুকু চক্ষু লজ্জা বোধহয় ওদের এখনো আছে। আমার জানা মানেই তোর জানা। না, সব মাটি করে দিলি তুই। অমন লাভলি মালটা। বাইরে কোথায় কাক দেখে উঠল না? চমক ভেঙে ঘড়ির দিকে চেয়ে দেখল অশোক। 4:30 বেজে গিয়েছে। ভোরই হয়ে এলো। সেই থেকে এতক্ষণ পাথরের মতো বসেছিল সেও, আচ্ছন্ন অভিভূত। স্মৃতির রোমন্থনে মগ্ন হয়ে গিয়েছিল বুঝি। টুকু এখনো কাঁদছে, তেমনই উপর হয়ে ফুলে ফুলে কাঁদছে এখনো। মনে হচ্ছে কান্নার বুঝি শেষ হবে না ওর জীবনে। অশোক আস্তে আস্তে মৃদু কোমল হাতে ওর 2 কাঁধ ধরে টেনে তুলল। চাপা গলায় বলল, রাত শেষ হয়ে গেল যে, চোখ মুছে ঠিক হয়ে বসো। এখনই ওরা এসে পড়বেন হয়তো সিঁদুর পরাতে। ছি, কি মনে করবেন বলো তো? টুকু কেমন একরকম বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে, যেন কথাগুলো তার মাথাতেই ঢুকছে না। শুনছ টুকু? তেমনই বিহ্বলভাবে চায় সে। এবার অশোকের মুখের দিকেই চায়। চোখ দুটিও সুন্দর, আজ লক্ষ্য করে অশোক। কিন্তু অবিরাম কান্নায় এ কি অবস্থা হয়েছে সেই চোখে? এই চোখ মোছো, ওরা এসে পড়বেন যে। কিন্তু কিন্তু সিঁদুর পরিয়ে কি হবে? আপনি তো আমাকে গ্রহণ করতে পারবেন না। আবারও উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ে টুকু। এই দেখো পাগল, গ্রহণ করতে পারবো না তো কি? গ্রহণ তো করেইছি কাল, অগ্নিসাক্ষী করে। করিনি? জোর করে এবার ওকে নিজের বুকের ওপর টেনে আনে অশোক। নিজের রুমাল দিয়ে ওর চোখ মুছিয়ে দেয়। কি করেছ বলো দেখি অনর্থক কেঁদে কেঁদে? ওরা কি ভাববেন? তবুও টুকু প্রকৃতিস্থ হতে পারে না। কান্নার ফাঁকে ফাঁকে বলে, আমি, আমার তো এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর পথ থাকবে না। আপনি আপনি ত্যাগ করলে ওদের কি বলবো আমি? অশোক এবার জোর করে ওর মুখখানা তুলে ধরে। দ্বিতীয়বার চুম্বন এঁকে দেয় ওর সেই বিকশিত পুষ্পের মতো বিচিত্র গঠন ওষ্ঠা ধরে। তারপর বলে, ত্যাগ করব তো, এত কষ্ট করে গ্রহণ করতে এলুম কেন? আমাদের পাপের প্রায়শ্চিত্ত তুমি বা করবে কেন টুকু? অপরাধ তো শুধু তোমার নয়, সমানভাবে আমাদেরও। তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো, আমিও পারব। শোনো, ওরা এসে পড়লেন বুঝি। লক্ষ্মীটি। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত বাসসজ্জা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।